বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? করোনা তো কমতে শুরু করছে না? স্কুল কলেজ শুরু করে দিছে, খুলে দিছে আবার না? সব জনসমাগম আবার আগের মতো হয়ে যাবে, তাই না? সবাই কিন্তু সাবধানে থাকবেন যারা শিক্ষকতা করেন, যতটুকু সম্ভব পার্সোনাল হাইজিন মেনটেন করবেন। পার্সোনাল হাইজিনের কোনো বিকল্প নাই, তাই না? পরিষ্কার পরিচ্ছন্নতার যে আমরা ব্যাপারগুলো বলি, এগুলোর কোনো বিকল্প নেই, করোনা থাকুক আর না থাকুক। আচ্ছা, সুস্থ থাকার জন্য পার্সোনাল হাইজিন মেনটেন করুন সবাই, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে আলোচনা করবো হার্ট নিয়ে, তাই না? হার্ট শব্দের অর্থ কি? আর আর কি? হৃৎপিণ্ড। আর আর কেউ কোনো অর্থ আছে হার্টের? হৃদয়। আর আত্মা, রুহ, যাই বলেন সব কিন্তু হার্ট। বলা হচ্ছে মানব দেহের এমন একটা অঙ্গ হার্ট, যা ছাড়া মানব দেহ চিন্তা করা যায় না, তাই না? মানব দেহ চিন্তা করা যায় না এই হার্টবিহীন। পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করবে না যার হার্ট নেই, ঠিক আছে? এটা মনে রাখবেন, যার হার্ট নেই সে কোনো জন্মগ্রহণ করবে না, হ্যাঁ, সে তার আগে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, হার্ট হচ্ছে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। সব অঙ্গের ধরেন আপনার কাজ বন্ধ করে দিলে চলাচল করা সম্ভব, রিপেয়ার করা সম্ভব, বেঁচে থাকতে পারবে, কিন্তু হার্ট সম্ভব না। বুঝতে পারছেন? ব্রেন যদি কিছুক্ষণ রক্ত নাও দেয়, হয়তো ব্রেনে হ্যামোরেজ হবে, আপনি চলাচল করতে পারবেন না, আপনার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকবে না, কিন্তু আপনি বেঁচে থাকবেন। কিন্তু হার্ট যদি আপনার কোনো কারণে কখনোই সমস্যা দেখা দেয়, তাহলে আপনি আর বেঁচে থাকবেন না। হার্ট কি? হার্ট কাকে বলে? হার্ট হচ্ছে পেশি দ্বারা গঠিত, কিছু কিছু পেশি দ্বারা গঠিত ত্রিকোণাকৃতির একটা অঙ্গ বিশেষ, যেটা মানুষের কি করে? সারা শরীরে রক্ত সঞ্চালন করে। হার্ট কি করে? রক্ত সঞ্চালন করে। কীভাবে রক্ত সঞ্চালন করে সামনের দিকে আমরা পড়ব। আপাতত বলে রাখি, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। মানে হার্টের কিছু অংশ একবার সংকোচন হয়, আবার কিছু অংশ একবারে প্রসারিত হয়। ব্যাপারটা হচ্ছে অনেকটা ধরেন আপনি কোনো কিছুতে চাপ দিয়া কিছু বের করে দিয়েছেন, আবার ফাঁকা করছেন, আবার কিছু টেনে নিছেন। হার্ট একবার রক্ত টেনে নেয়, আবার রক্ত ছেড়ে দেয়। বলা হচ্ছে একজন মানুষ তার জীবদ্দশায় 1.5 থেকে 2 লক্ষ টন, কত টন? 1.5 থেকে 2 লক্ষ টন রক্ত পাম্প করে বের করে দেয়। বের করে দেওয়ার মানে হচ্ছে সে যদি নেয় না, এগুলা নিয়ে আবার কি করে দেয়? ছেড়ে দেয়, নিয়ে আবার ছেড়ে দেয়, ঠিক আছে? হার্টের অবস্থান কই থাকে? মানুষের হৃৎপিণ্ড কই থাকে? পেটের ভিতরে। আচ্ছা আচ্ছা, কই থাকে? পঞ্চম পাঁজর চিনি আমরা। পঞ্চম পাঁজর, প্রথম পাঁজর কই থেকে শুরু হয় বলেন তো? এটা যদি স্টারনাম ধরি আমরা, তাই না? হ্যাঁ, স্টারনাম না? ক্লাভিকল, তাই না? এটা ক্লাভিকল, এটা স্টারনাম। মাঝখানটা আমরা কি স্টারনাম না? স্টারনামের সাথে কীগুলো পাঁজরগুলো কি হয়? যুক্ত হয় না? এটা হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকলের ঠিক নিচ থেকেই পাঁজর গোনা শুরু। যারা একটু শুকনো আমার সাথে গুনতে পারবেন, আমি যত মোটা হয়ে গেছি আমার তো গুনতে পারবেন না, অনেকে দেখায় যায়। ছোটো বাচ্চা যারা একদম শুকনা, ওদের একদম গুনে নিতে পারেন, যে 1 2 3 4 5 এবার গুনে নিতে পারবেন, তাই না? একবার গুনে দেখেন কোনো শুকনো বাচ্চা থাকলে। আচ্ছা, এখানে কাউকে আমরা দেখাবো না, কারণ এটা দেখানো ঠিক হবে না, কিন্তু আমরা মানে বোঝানোর স্বার্থে বলছি, জানার স্বার্থে বলছি। ওদের ঠিক গুনে নিতে পারবেন 1 2 3 4 5। হ্যাঁ, পঞ্চম এই পাঁজরের নিচে থাকে। হ্যাঁ, পঞ্চম বরাবর নিচে থাকবে, ঠিক আছে? আচ্ছা, কিসের দেখতে ওটা ত্রিকোণাকার এবং লালচে রঙের, এবং গোড়াটি হয় চওড়া, মানে উপরের দিকটা আমরা ধরবো গোড়াতে কি থাকে বলেন তো? চওড়া থাকে। আর নিচের দিকটা, মাথার দিকটা, এখন সবসময় বলবো স্যার মাথা তো উপরে থাকে, তাহলে আপনি উপরের দিকে গোড়া বললেন কেন? গোড়ায় কি হয় বলেন তো? গোড়ায় সবসময় শিকড় থাকে। হার্টেরও ঠিক গোড়ায় কিছু নালী থাকে, রক্তবাহী মূল নালী থাকে, এই জন্য উপরের দিকটাকে আমরা গোড়া ধরবো, আর নিচের দিকটাকে মাথা বলবো। ওটা ত্রিকোণাকৃতিক না? একটা চিত্র আছে, দেখেন আপনারা, ত্রিকোণাকৃতির। নিচের দিকটা হচ্ছে মাথা, উপরের দিকটা হচ্ছে গোড়া। হ্যাঁ, আচ্ছা, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন হবে 300 গ্রাম,
আর মহিলাদের ক্ষেত্রে ওজন হবে 200-250 গ্রাম। আচ্ছা, এখন আমরা পড়বো হৃৎপিণ্ডের গঠন, তাই না? হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ বুঝি আমরা না, চেম্বার, রুম। চারটা প্রকোষ্ঠ থাকে। চেম্বার কয়টা? 4টা। আচ্ছা, হৃৎপিণ্ড মনে রাখবেন বুকের বাঁ পাশে থাকে না ডান পাশে থাকে? বাঁ পাশে থাকবে, সবসময় বাঁ পাশে থাকবে। ব্যতিক্রমও আছে, ডান পাশে আছে। এক লোকের একবার খুব হার্ট বরাবর গুলি লাগছে, কিন্তু সে লোক বাইচে গেছে। পরে এক্সরে করে দেখা গেল তার হৃৎপিণ্ড বামে নাই, ডানে আছে। এটা হচ্ছে এক্সটোকার্ডিয়া বলি আমরা। এটা কি বলি? এক্সটোকার্ডিয়া। যাদের হার্ট ডানে থাকবে এক্সোকার্ডিয়া বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে। কখনোই কোনো সরি বলছি একটু ডান সাইডে কীভাবে গেল এটা না, জন্মগতভাবেই তার ডান সাইডে, জন্মগতভাবেই ডেক্সটোকার্ডিয়া বলি আমরা। হ্যাঁ, কি বলি? ডেক্সটোকার্ডিয়া বলি আমরা। এক্সরে যে করি, হ্যাঁ, এক্সরেতে দেখবেন আপনার এইরকম একটা সাদা অংশ বাঁকা থাকে। হ্যাঁ, দেখছেন কেউ? এরকম বরাবর, এতে স্টারনামের বরাবর থাকে, এই বরাবর এরকম একটা বাঁকা থাকে, এরকম দেখছেন কেউ? এরকম সাদা থাকে। এক্সরে দেখছিলেন কেউ? চেস্ট এক্সরে খেয়াল করেন না, খেয়াল করবেন, চেস্ট দেখে খেয়াল করবেন যে এই সাদা থাকে, হৃৎপিণ্ডের অংশটা সাদা থাকবে। কি থাকবে? সাদা থাকবে। তো আপনার হচ্ছে কি এখানে এই ব্যক্তির এক্সরে করে দেখা গেল যে হৃৎপিণ্ড হচ্ছে ডান পাশে, হৃৎপিণ্ড হচ্ছে ডান পাশে। কোনো লোককে খুন করতে চান, কোথায় গুলি করবেন? বুকের বাম পাশে। যদি আপনার হার্ট না থাকে, এক্স্যাক্টলি, গুলি করতে হবে মাথায়। কাকে যদি খুন করতেই চান তাহলে গুলি করতে হবে মাথায়। যদি খুন করে আমরা সাপোর্ট করি না, জানা বললাম আর কি। এটা আমেরিকার একটা থিসিস। হ্যাঁ, আমরা কোনো মানবাধিকার লঙ্ঘিত কোনো কাজকে আমরা সমর্থন করব না, তাই না? আচ্ছা, 4টা চেম্বার থাকবে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে অলিন্দ থাকবে আর নিলয় থাকবে, অ্যাট্রিয়াম এবং হচ্ছে ভেন্ট্রিকল। বাংলায় বলবো আমরা অলিন্দ, আর ইংরেজিতে বলবো অ্যাট্রিয়াম, আর ভেন্ট্রিকলের বাংলায় বলবো নিলয়। আচ্ছা, দুইটার থাকে, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। সুবিধার্থে বলছি আপনাদেরকে, হার্টের যে অংশটা উপরের দিতে হবে কি থাকবে? অ্যাট্রিয়াম থাকবে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে? কিভাবে দেখাই দিচ্ছি, দেখেন। আপনাদেরকে যদি দেখায়, কথায় বলে না, অনভ্যাসী বিদ্যা না, চিত্র না আঁকতে না আঁকতে আমি চিত্র আঁকা ভুলে গেছি। ভালো চিত্র আঁকতেন পারেন কে বলেন তো? মেয়েরা ভালো চিত্র আঁকার পারার কথা না? আমি নিজে আঁকতে পারতাম ভালো, কিন্তু এখন আমাকে সময় নিবে, বোঝানোর জন্য বোঝাচ্ছি। হ্যাঁ, যদি আমরা এটাকে ধরি, হার্ট ধরি, হ্যাঁ, এটাকে যদি আমরা হার্ট ধরি, হ্যাঁ, তাহলে এবার খেয়াল করেন, এই পাশটা হচ্ছে বাম পাশ, এই পাশটা হচ্ছে বাম পাশ, এই পাশটা হচ্ছে কি পাশ? ডান পাশ। ঠিক আছে? তো এই 4টা ভাগ হবে। উপরের পার্টটা হবে অলিন্দ, নিচের পার্টটা হবে নিলয়। কথা বোঝা গেছে? কয়টা পার্ট হবে দেখা যাচ্ছে? সবাই দেখছেন আপনি? এখানে 4টা চেম্বার হবে। হ্যাঁ, কয়টা চেম্বার হবে? 4টা চেম্বার হবে। একটু খেয়াল করেন সবাই।
আচ্ছা, এটা যদি আমরা বলি লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? কথা বোঝা গেছে? এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট। কার কোনো কনফিউশন আছে? এবার উপরের পার্টটা হচ্ছে অ্যাট্রিয়াম আর নিচের পার্টটা হচ্ছে ভেন্ট্রিকল। উপরের পার্টটা হচ্ছে অলিন্দ আর নিচের পার্টটা হচ্ছে নিলয়। আচ্ছা, উপরের পার্টটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, রাইট এবং লেফট। নিচের পার্টটাকে দুটা ভাগে ভাগ করেছে, লেফট এবং রাইট। আচ্ছা, হার্টের 4টা বাল্ব থাকে। কয়টা বাল্ব থাকে? 4টা। কে কি জানি কি কি? ট্রাইক্যাসপিড বাল্ব, মাইট্রাল বাল্ব, পালমোনারি বাল্ব আর হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। বুঝছেন জাব্বার সাহেব? ট্রাইক্যাসপিড বাল্ব, মাইট্রাল বাল্ব, অ্যাওর্টিক বাল্ব এবং হচ্ছে পালমোনারি বাল্ব। 4টা বাল্বই বিভিন্নভাবে কি করে? কাজ করে। আমরা বলবো, সামনের দিকে বলবো কীভাবে কাজ করে। বাল্ব মানে বুঝি আমরা কপাটিকে বলছি না, দরজার মতো অনেকটা না, এরকম আপনার অটো প্রেশার একবার খুলবে আবার বন্ধ হবে, ঠিক আছে? আচ্ছা, অলিন্দ এবং নিলয় একই সাথে কি করে? হ্যাঁ, যে পর্দা দিয়ে আবৃত থাকে তাকে বলা হয় অন্ত অলিন্দ এবং অন্ত নিলয় পর্দা। কেমন? হার্টের মাসেল লেয়ার 3ভাবে গঠিত। হার্টের মাসেল মানে মাংসপেশি। হার্টের মাংসপেশি 3ভাবে গঠিত। কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। একটু সবাই একটু মনোযোগী হই। আমাদের হচ্ছে কি এই হার্ট নিয়ে শুধু একটা পড়াশোনা আছে। এমবিবিএস পাস করার পরে শুধু হার্টের উপর আলাদা পড়া কার্ডিওলজি বলি আমরা, তাই না? এখন সেই কার্ডিওলজিতে যারা পড়াশোনা করে, কার্ডিওলজিতে এমডি আছে 3 বছরের কোর্স, তাই না? আর আমরা সেটা একটা ক্লাসে কার্ডিয়াক শেষ করে দিব। তাহলে বুঝতে হবে আমাদের জানার লেভেল কতটুকু হবে, তাই না? যেটা সে 3 বছরে পড়াশোনা করতে পারতেছেন তারা, তাও পাস করতে পারে না কিন্তু। কার্ডিওলজি খুব কঠিন সাবজেক্ট এবং কার্ডিওলজিস্ট পাওয়া অনেক মুশকিল। কার্ডিওলজিস্ট পাওয়া অনেক মুশকিল, এত মুশকিল যে কার্ডিওলজি বিশাল একটা ব্যাপার স্যাপার। কার্ডিয়াক ডিজিজ অনেক ডিজিজ, বুঝতে পারছেন জাব্বার সাহেব? কিন্তু আমাদেরকে আসলে আমরা এত কম জানবো। একটা সমুদ্রের মধ্যে যদি আপনি 1 ফোঁটা পানি নেন, সমুদ্রে কি আসবে যাবে? নাকি এটা সমুদ্রের পানি বলে মনে হবে? হ্যাঁ, কিছুই মনে হবে না। ঠিক এরকম কার্ডিওলজির পরে আমরা এখন যে পড়াশোনাটা করব হার্টের, এটা আমরা এরকম। যতটুকু আপনারা জানবেন ততটুকু আপনাদের বেসিকভাবে জানার জন্য যতটুকু প্রয়োজন জানাটা এই জন্য জানাচ্ছি, যেমন রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এই জন্য জানাচ্ছি যে আপনারা প্র্যাকটিসিং লাইফে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন। আমাদের মিনিমাম হার্টে যদি অ্যানাটমিটা জানা থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে হার্টের সমস্যা হলে কি হয়। হার্টের সমস্যা হলে কি হয়, নাহলে তো আপনি বুঝতে পারবেন না যে হার্টের সমস্যা কেমনে বুঝবো আমি, তাই না? ঠিক আছে, এই জন্য জানানো। আচ্ছা, এই যে বাকি কথাগুলো বললাম, চেম্বার 4টা, মাসেল লেয়ার 4টা, 3টা, এগুলো মুখস্থ রাখবেন। বাকি বাল্ব 4টা, হ্যাঁ, বলেন যে হার্টের বাল্ব চেঞ্জ করতে হবে, বলে এইগুলা ট্রাইক্যাসপিড বাল্ব, মাইট্রাল বাল্ব, পালমোনারি বাল্ব, অ্যাওর্টিক বাল্ব। এই 4টা বাল্ব, যে কোনো একটা বাল্ব অনেক সময় বিভিন্ন কারণে ন্যারো হয়ে যায়, বাল্বগুলো ছোট হয়ে যায়, হ্যাঁ, চর্বি জমে যায়, তখন এই বাল্বগুলা পুনরায় প্রতিস্থাপন করা লাগে। আর্টিফিশিয়াল বাল্ব লাগানো যাবে, এটা কয়েক বছর পর্যন্ত, 20-30 বছর পর্যন্ত ঠিক থাকবে, 50 বছর ঠিক থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আপনার এই যে ইয়েগুলাতে কি বলে, এই যে বাল্বগুলাতে এক ধরনের রিং পরানো হয়, হাতের যে রক্তনালী, এগুলো বাল্বগুলোতে আপনার রক্তনালীর সাথে সংযুক্ত থাকে, হ্যাঁ, রিং পরানো হয় যাতে করে এই বাল্বগুলো কোনো কারণে যদি আপনার কি হয়, আমরা ওয়াশার চেঞ্জ হয়ে যায় না অনেক সময়, কলের 8টা ওয়াশার লাগাইতে হয়, তাই না? এরকম আর কি, যখন আপনার নষ্ট হয়ে যায় তখন আবার রিং পরাতে হয়। রিং পরালে তখন এটা তো আর্টিফিশিয়াল, এটা তো আর চর্বি জমবে না এবং ভালো থাকবে রুগী, বুঝতে পারছেন? আচ্ছা, মাসেল লেয়ার 3টা, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম, সবাই মনে রাখবেন। আচ্ছা, হৃৎপিণ্ডের পেশিকে কার্ডিয়াম বলে। হৃৎপিণ্ডে 2 স্তর বিশিষ্ট পদার্থ আবৃত থাকে, তাকে পেরিকার্ডিয়াম বলে, ঠিক আছে? রক্ত সংবহন একটু সবাই দেখেন, ব্লাড সার্কুলেশন কীভাবে হয়। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়। মানে হৃৎপিণ্ড আমি যে বললাম, একবার সংকোচন হয় এবং প্রসারণ হয়, এর ফলে রক্তটা সারা দেহে কি হয়,
সঞ্চালিত হয়, প্রসারিত হয়। একজন মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 1.5 লক্ষ টন রক্ত পাম্প করে, যেটা বললাম আপনাদেরকে। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন ঘটে। হৃদস্পন্দন ঘটে। হৃদস্পন্দন মানে বুঝেন কি বলি আমরা? পালস রেট। এর আগে আমরা আর পড়ছি না? মনে আছে কারো? আর মনে আছে? আর কি? আর হচ্ছে রেসপিরেটরি রেট। কত স্বাভাবিক মানুষের? কত? ইয়েস, নর্মাল মানুষ হচ্ছে এখানে ভুলে গেলে হবে না, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, একটু রিভাইজ দিতে হবে, পড়াশোনা করতে হবে। 12 থেকে 18 বার হচ্ছে নর্মাল না রেসপিরেটরি রেট। বাচ্চাদের ক্ষেত্রে আর বেশি, তাই না? গর্ভবতী মাদের ক্ষেত্রে বেশি হবে, তাই না? আচ্ছা, আর পি আর কি? পালস রেট। পালস রেট হৃদস্পন্দন বা নাড়ির গতি বলি আমরা। কি বলি? নাড়ির গতি বলি। নাড়ি, নারী না কিন্তু, হ্যাঁ নাড়ি। দন্তান্ন আকার দশিন নড়। হার্টের অন্যতম, হ্যাঁ আচ্ছা একটু, হ্যাঁ ঠিক আছে। নাড়ি হচ্ছে কি? নাড়ি হচ্ছে হার্ট দেখার একমাত্র উপায়, হার্টের অবস্থান জানার একমাত্র উপায়। হার্ট কি কী অবস্থা, বেশি কাজ করতেছে না কম কাজ করতেছে, হার্ট রেট কি বেড়ে গেছে নাকি কমে গেছে, আমরা সামনের দিকে পড়াবো। ঠিক আছে, না আপাতত জেনে রাখেন নাড়ি। আচ্ছা, পিআর মানে হচ্ছে পালস রেট, হৃদস্পন্দন। কত ঘটে নর্মাল থেকে? 70 থেকে 80 বার। 80 এটা আসলে এক্স্যাক্টলি হবে 60 থেকে 80। হ্যাঁ, 70 থেকে কোনো হবে না, 60 থেকে 80 হচ্ছে নর্মাল। মনে রাখবেন সবাই। হ্যাঁ, বিপিএম। বিপিএম মানে কি? বিটস পার মিনিট। আমরা পালস কোথায় কোথায় দেখব? এক্স্যাক্টলি, এটার নাম হচ্ছে কি? ব্রেকিয়াল আর্টারি। ব্রেকিয়াল আর্টারিতে দেখবো। ভালো কথা, আমরা পালস দেবো কিন্তু আর্টারিতে, নট বেইনে দেখবো না। বেইনে কিন্তু পালস পাওয়া যায় না। আপনি রক্তনালীতে কিন্তু পালস দেখবেন না। আপনি শিরার মধ্যে আপনি দেখতে হবে, সরি বেইনে তো আপনি শিরা, ধমনীতে আপনি দেখবেন, আর্টারিতে আপনি দেখবেন, তাই না? আচ্ছা, কীভাবে? আচ্ছা, সামনে পড়াবে এগুলো। দেখেন, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলে এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। কি বলে? সংকোচনকে কি বলে? সংকোচন বুঝি আমরা? সংকোচন বের করে দেয় না, সংকোচন হচ্ছে ছোট হয়ে যাওয়া, ছোট হইলে বের করে দিবে। আচ্ছা, সংকোচনকে কি বলবো আমরা? সিস্টোল। আর প্রসারণকে বুঝি? সিস্টোল ডায়াস্টোল। বুঝে গেছি না? এখন এখন বুঝে গেছি। সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। কখনোই এটা আমরা বলি সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার, তাই না? প্রেশার কয় ধরনের সামনে আমরা পড়াবো। তবে এটুকু জেনে রাখেন যে সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এই ছোটো ছোটো পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন আপনি প্রেশার মাপবেন তখন আপনি যদি উপরের প্রেশার কত পাইছেন সেটা হবে হৃৎপিণ্ডের সংকোচনের সময়, আর নিচের প্রেশার কত পাইছেন সেটা হচ্ছে ডায়াস্টোল। প্রসারণের কত হয়েছে হৃৎপিণ্ডের, সেটা প্রসারণ হবে ডায়াস্টোল। আচ্ছা, রক্ত সংবহন প্রক্রিয়া, সবাই একটু মনোযোগ দেন আমার কথার মধ্যে। দেখেন কি বলছে, হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও বাম অলিন্দ একই সাথে সংকুচিত এবং প্রসারিত হয়। আমরা দেখাচ্ছি একটু আগে চিত্রে, ডান অলিন্দ এবং বাম অলিন্দ কী থাকে? উপরে থাকে। এগুলো একই সাথে একবার সংকোচন করে আবার প্রসারণ করে। অলিন্দ ডানটা সংকোচন হয়, বামটা প্রসারিত হয়। কীভাবে? এটা এভাবে ছেড়ে দিলে এটা এভাবে সংকোচন হলে এটা মোটা হয়ে যায়। বেলুনের এক সাইড আমরা চাপ দিলে আরেক সাইড কী হয়ে যায়? ফুলে যায় না? অনেকটা এরকম। আচ্ছা, আবার ডান নিলয় ও বাম নিলয় একই সাথে এবং সংকুচিত এবং প্রসারিত হয়। কথাটা বোঝা গেছে? অলিন্দ একই সাথে সংকুচিত প্রসারিত হয় এবং নিলয়ও একই সাথে সংকুচিত এবং প্রসারিত হয়। অলিন্দ দুটি সংকুচিত হওয়া মাত্র নিলয় দুটি কি হয়? প্রসারিত হয়। এর কথাটা বোঝা গেছে?
অলিন্দ দুটো একসাথে কি হয়? সংকুচিত হয়। যখন এটা একসাথে সংকুচিত হয় তখন এটা একসাথে কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। হ্যাঁ, ডান ও বাম অলিন্দ প্রসারিত অবস্থায় শরীরের উপরের অংশ থেকে ঊর্ধ্বগামী মহাশিরা বা সুপুরিয়র বেনক বা নিচের অংশ থেকে নিম্নগামী মহাশিরা মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। যখন এটা সংকোচন হয় তখন শরীর থেকে সুপুরিয়র বেনকবার মাধ্যমে রক্ত কি করে? ডান অলিন্দে চলে আসে। যখন এটা এক জায়গায় প্রসারিত হবে, সংকোচন হবে, তখন কি করবে? এই জায়গাটা খালি, এই জায়গাটা সংকোচন হলো, আবার ধীরে ধীরে ছেড়ে ধীরে জায়গাটা খালি হয়ে যাচ্ছে না? খালি জায়গাটা পূর্ণ করার জন্য উপর থেকে রক্ত কি করবে? চলে আসবে। কি রক্ত আসবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে। কোথায় আসবে? ডান অলিন্দে প্রবেশ করবে। একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দুটি ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। কথা বোঝা গেছে? ফুসফুস থেকে রক্ত কি করে? বাম অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে সংকোচন হয়, বাম অলিন্দে কি করে? প্রসারিত হয়। কিসের মাধ্যমে? শরীর থেকে অক্সিজেন থেকে আসে কোথা থেকে? রক্ত আসে কোথা থেকে? ফুসফুস থেকে। এবং একটা অংশের রক্ত আসে কোথা থেকে? শরীর থেকে, মানে লিভার থেকে। হ্যাঁ, আসে কি করে? ডান ও বাম অলিন্দ সংকুচিত হলে ডান ও বাম নিলয় প্রসারিত হয়। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ নিলয় কপাটিকা বা রাইট অ্যাট্রিভেন্ট্রিকুলার বাল্ব বা ট্রাইকাসপিড বাল্বের মধ্য দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। মানে হচ্ছে আপনার ডান অলিন্দ থেকে যখন আপনার বাম অলিন্দ এবং ডান অলিন্দ একসাথে সংকুচিত এবং প্রসারিত হবে, তখন আপনার এই রক্তগুলো এসে কপাটিকার মাধ্যমে কি করে? ডান নিলয়ে প্রবেশ করে। কিসের মাধ্যমে প্রবেশ করে? রাইট ভেন্ট্রিকুলার বাল্ব দিয়ে। হ্যাঁ, প্রবেশ করার পরে কী করে? অপরদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ নিলয় কপাটিকা বা বাইকাসপিড বাল্বের মধ্য দিয়ে বাম নিলয়ে কি করে? প্রবেশ করে। তাহলে ডান অলিন্দ থেকে রক্ত যায় কোথায়? ডান নিলয়ে। আর বাম অলিন্দ থেকে, কথাটা বোঝা গেছে? আচ্ছা, আর বাল্ব হচ্ছে কটা? এখানে দুইটা। ঠিক আছে, এরপর দেখেন আবার ডান ও বাম নিলয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে দমনের মধ্য দিয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। একই সাথে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী বা অ্যাওর্টাতে প্রবেশ করে। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে পুনরায় ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। আর অ্যাওর্টা থেকে ধমনী, শিখা, ধমনী ও কোষিক জালিকার মধ্যে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। কারো কোনো প্রশ্ন? সামনে একটু প্রেশার নিয়ে আলোচনা করবো। এখন হচ্ছে হার্ট সম্বন্ধে আলোচনা করতেছি, তো সামনে আসতেছি প্রেশারে, সামনে প্রেশারে আসতেছি, প্রেশারের সামনে আসতেছি। কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? এই যে রক্ত সংবহন প্রক্রিয়া, কারো বুঝতে কোনো সমস্যা আছে? বাড়িতে যা এটা কয়েকবার রিডিং পড়বেন। বোঝা গেছে আপা? অনেকবার রিডিং পড়লে বুঝতে পারবেন যে নিজে নিজে চিন্তা করবেন। অলিন্দ উপরে থাকে, নিলয় উপরে থাকে। ডান দিকের পাশে ডান অলিন্দ, ডান নিলয়। উপর দিকে বাম অলিন্দ, বাম নিলয়। নিচেরটা বাম অলিন্দ। হ্যাঁ, কৌশলটা, হ্যাঁ এখানে একটা কৌশল আছে, দেখেন আপনারা। ঊর্ধ্বগামী এবং নিম্নগামী মহাশিরা হয়ে রক্ত আসে ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে যায় ডান অলিন্দ নিলয় কপাটিকা, মানে হচ্ছে বাল্বে। হ্যাঁ, এটা দিয়ে যায় ডান নিলয়ে যায়। কথা বোঝা গেছে? প্রথমেই রক্ত আসে ডান নিলয়ে, মানে এই পাশেরটাতে। হ্যাঁ, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুস থেকে বাম অলিন্দে যায়। কোথায় যায়? বাম অলিন্দ কোথায়? ঠিক ডান অলিন্দের উপর পাশ, উপরের সবাই যায় বাম পাশে। বাম অলিন্দ যায়। বাম অলিন্দ নিলয় কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে যায়। বাম নিলয় হচ্ছে কি? নিচের পাশের বাম দিকে যায়। কেমন? বাম নির্ভয় অ্যাওর্টা হয়ে যায়। অ্যাওর্টা সমস্ত দেহ এবং ঊর্ধ্বগামী এবং নিম্নগামী মহাশিরা হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। আচ্ছা, কার কোনো প্রশ্ন? হ্যাঁ, কোথায়? অ্যাওর্টা হচ্ছে শিরা।
এক ধরনের ইনফিরিয়র ভেনা কেভা সুপিরিয়র ভেনা কেভা আছে না, এই ধরনের ওটা হচ্ছে এই ধরনের শিরা, রক্তনালী। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এটা কয়েকবার অনেক পড়ে নেবেন। এখন আমরা পরবর্তী ইয়েতে চলে যাব। চিত্র দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। কেমন চিত্র দেখে নিয়েন। ব্লাড প্রেশার অর্থ কি? রক্তের চাপ। আচ্ছা, এখানে রক্ত সংবহন প্রক্রিয়া কিন্তু আসবে, পরীক্ষায় আসবে, মুখস্থ থাকা যায় সবাই, পুরোটা পড়তে হবে প্রক্রিয়া। কথা হচ্ছে আপনি বুঝছেন কিনা। যাবে অ্যাওর্টিক কফাটিকা দিয়ে, ট্রাইকাসপিড বাল্ব দিয়ে, তাই না? ব্লাড প্রেশার খুব ছোট একটা জিনিস, কিন্তু অনেক বড় বেশি জানার, অনেক বড় বেশি জানার। এই জন্য এই ব্লাড প্রেশারটা সবাই একটু মনোযোগী হন, ঠিক আছে? একটু মনোযোগী হন। ব্লাড প্রেশার শব্দের অর্থ হচ্ছে রক্তের চাপ। রক্তের চাপ। কোনো রক্তবাহী নালিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহী নালীর গায়ে যে চাপ অনুভূত হয় তাকেই রক্তের চাপ বলা হয়। কথা বোঝা গেছে? রক্তচাপ কাকে বলা হয়? রক্তবাহী নালিকার মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময় রক্তের বাহী নালীর গায়ে যে চাপটা কি হয়, প্রয়োগ করে, সেটাই হচ্ছে রক্তের চাপ। এই রক্তের চাপের বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে। আপনারা এখান থেকে কোর্স শেষ করার পরে যদি রক্তচাপ মাপতে না পারেন, এটার মধ্যে ব্যর্থতা আর কোনো কিছু হবে না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কোনো কিছু হবে না। কারণ এই কোর্স কমপ্লিট করার পরে আপনাদেরকে অবশ্যই রক্তচাপ জানা বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিক আছে? কেউ কি দেখছি রক্তচাপের মেশিন, ব্লাড প্রেশার মেশিন? কে কে দেখছি? হাত তোলেন তো। আপনি দেখেন না ব্লাড প্রেশার মেশিন? আচ্ছা, ব্লাড প্রেশার মেশিনে কি কি থাকে? কানে দেওয়া জিনিসটাকে আমরা বলি স্টেথোস্কোপ। হ্যাঁ, স্টেথোস্কোপ না? আর আচ্ছা, আর যে জিনিসটা আমরা কাপ হিসেবে পেঁচাই, এটা কি? কাপ বলি আমরা। হ্যাঁ, কাপ বলি। আর একটা পাম্প থাকে না? পাম্প থাকে। একটা মিটার থাকে, মিটারটার নাম কি? হ্যাঁ বলেন। চাপ দেয় কেন? এই তো বলবো, একটু সামনে আসবো বলবো। এটার নাম হচ্ছে স্পাইরোগোনোমিটার, তাই না? দেখেন স্পাইরোগোনোমিটার, যে মিটারটা থাকে না এখানে, স্পাইরোগোনোমিটার। আমরা এখানে দেখি স্পাইরোগোনোমিটার। এ থেকে দেখবেন আপনি সিএনজির ইয়েতে একটা ইয়ে থাকে বা একটা মিটার থাকে। হ্যাঁ, অক্সিজেনের একটা মিটার থাকে, থাকে না? ওটা এরকম। কত থাকে জানেন? কত থাকে? কত থেকে কত দাগ থাকে ওই মিটারে? কত থেকে কত দাগ থাকে কেউ জানি? 20 থেকে 300 থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে 20 থেকে না, 0 থেকে থাকে, কিন্তু জিরোটা আমরা দেখি না। জিরোটা আমরা কি দেখি না, কারাটা সবসময় 0-তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, রক্তচাপ হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? সিস্টোলিক ব্লাড প্রেশার, স্পাইরোমিটার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। 3 নম্বর হচ্ছে পালস প্রেশার। 4 নম্বর হচ্ছে এএমপি, অ্যাট্রিয়াল মিন প্রেশার, অ্যাট্রিয়াল পালস প্রেশার। বইয়ে এই জিনিসগুলো নাই। সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অ্যাট্রিয়াল ব্লাড প্রেশার এবং হচ্ছে অ্যাট্রিয়াল মিন প্রেশার। আচ্ছা,
সিস্টোলিক রক্তচাপ কাকে বলে? আমরা এর আগে সিস্টোল মানে কি পড়ছি? হৃৎপিণ্ড সংকোচনের সময় যে প্রেশার পাওয়া যায় তাকে বলে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার। কত স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেশার কত? স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেশার কত? ব্লাড প্রেশার একক কি বলেন তো? ব্লাড প্রেশার একক, রক্তচাপের একক কি? একক মানে বুঝি আমরা? আচ্ছা হ্যাঁ, যেমন পানির একক কি? লিটার, তাই না? হ্যাঁ একক। রক্তচাপের একক কি? হার্টজ। কি মানে কি? পারদ, তাই না? পারদ। হার্টজ মানে কি? পারদ। রক্তচাপের একক হলো মিলিমিটার পার হার্টজ। মিলিমিটার পার হার্টজ মানে হচ্ছে আপনার রক্তচাপ মাপে আমরা হার্টজটাকে ব্যবহার করব, তাই না? আমরা লিখি যে 120/80, হ্যাঁ, মিলিমিটার পার হার্টজ। পারদে এত মিলিমিটার, তাই না? যে বললাম 20 থেকে 300 বা 0 থেকে 300 মিলিমিটারে, তাই না? মিলিমিটারে। আচ্ছা এখন আসেন, সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল চাপ হচ্ছে 120। কত? 120। কত? 120 কি? মিলিমিটার পার হার্টজ। কেমন? আচ্ছা মোটামুটি 140 পর্যন্ত আমরা নর্মাল বলবো। কত পর্যন্ত? 140 পর্যন্ত নর্মাল মানে স্বাভাবিক বলবো, ঠিক আছে? যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তখন, ঠিক আছে? আচ্ছা ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে নর্মাল কত বলেন তো? 60 থেকে 90 বইতে আছে? বইতে থাকলে সেটা বলা যাবে না। 60 থেকে 80, তাই না? 80 হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ আমরা বলবো আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের আমরা বলবো, ক্লাসিফিকেশন করব, তখন শিখবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, এই দুটো জিনিস ঝামেলা আছে, আর্টেরিয়াল প্রেশার এবং আর্টেরিয়াল মিন প্রেশার। সবসময় মনে রাখবেন, কি মনে রাখবেন? আর্টেরিয়াল পালস প্রেশারের মানে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বিয়োগ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যা পাওয়া যাবে তাই হচ্ছে আর্টেরিয়াল পালস প্রেশার। আর্টেরিয়াল পালস প্রেশার আমি এখানে সংক্ষিপ্ত লিখছি, আপনারা একটু এলাবোরেট করে লিখতে পারেন, অথবা আপনার বোঝার জন্য, আমি তো আপনাকে বোঝার জন্য বলতেছি এগুলা। আমি সিস্টোলিক লিখতে গেলে অনেক লম্বা লেখা, তার উপরে এটা হচ্ছে আমি এটার কারণে ওদিকে যেতে পারি না। ঠিক আছে, কিন্তু আপনারা তো বুঝতেছেন তাই না, এসবিপি কি ডিবিপি কি? আর ভাই যে এটা খেয়ে ফেলেন না, এসবিপি কি ডিবিপি কি? হ্যাঁ এই যে বলতেছি আপনাদেরকে। পানি খাওয়া যাবে? জাফর চাও রাখছো? চা বিরোধী চা খাওয়ার সময় আছে? আচ্ছা কারো সিস্টোলিক ব্লাড প্রেশার মনে করেন আপনি পাইলেন কত? 120 পাইলেন বা 130 পাইছেন, হ্যাঁ? সেই ব্যক্তির ডায়াস্টোলিক প্রেশার কত? 60। তাহলে 130 থেকে 60 বিয়োগ গেলে কত? 70। আচ্ছা কত হয়? 70। মনে রাখবেন পালস প্রেশার হচ্ছে, এখানে বলা হয়েছে
স্বাভাবিক হচ্ছে 35 থেকে 45, 35 থেকে 45, কিন্তু এখানে না, এখানে হবে 35 থেকে 50। 50 হলো এখানে দেখেন 20 বেশি, তাই না? 20 বেশি না? এটা কিন্তু সিগনিফিকেন্ট, কারণ একটা লোকের তাহলে 130, আমরা বলছি 120 পর্যন্ত নর্মাল বলছি, সেক্ষেত্রে আপনি এখানে পেলেন 130, আর নিচেরটা বলছি কত 80, 60 থেকে 80 নর্মাল, তার নিচের প্রেশার কত 60। হ্যাঁ, আপনি যদি কারো এই 130 থেকে 60 বিয়োগ দেন তাহলে কত হবে 70। এই 70 টাকাটা কি অস্বাভাবিক, তার উপরের প্রেশার কি বেশি, উপরের প্রেশার কি বেশি। হাই প্রেশার রোগীর কী করবেন একটু পরে বলবো, অবশ্যই অবজারভেশনে রাখবেন, কেমন? আচ্ছা, বোঝা গেছে অ্যার্টিরিয়াল ব্লাড প্রেশার কীভাবে বার করবো? কারো কোনো কনফিউশন অ্যার্টিরিয়াল ব্লাড প্রেশার নিয়ে? আচ্ছা, মিন অ্যার্টিরিয়াল প্রেশার কীভাবে বার করবো? মিন বলেন তো, কেউ জানি? দুই ভাগে ভাগ করা যায়, কেমন? দুইভাবে। একটা হচ্ছে কি দেখেন, একটা হচ্ছে যে ডায়াস্টোলিক রক্তচাপের সাথে স্পন্দন চাপের 1/3 যোগ করলে যা পাওয়া যায় তাই মিন প্রেশার। কথা বোঝা গেছে? বুঝলে কি বুঝলেন বলেন? মানে অ্যাট্রিয়াল মিন প্রেশারের মানে হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ কি অ্যাট্রিয়াল পালস প্রেশার। তাহলে এটা কীভাবে বাইর করবো আমরা? সূত্র এভাবে না, সূত্র লিখবেন এভাবে, সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 হ্যাঁ ইন্টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইড বাই 3। সবাই লেখেন তো, একটু লেখেন। সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইন্টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইড বাই 3। এখন সবাই অঙ্কটা করবেন, আমি বলবো, সবাই অঙ্কটা করেন। সবাই তো আসেন যান, শুধু কথা শুনেন, আমার কষ্ট হয় আমি কথা বলি, তাই না? এখন আমি সবার অঙ্ক দেখব। এখানে আমি সিস্টোলিক ব্লাড প্রেশার আপনাদেরকে বলে দিব। সবাই অঙ্কটা করেন তো, সবাই এই সূত্র ধরে অঙ্কটা করেন। সবাইকে আমরা ঔকিক নিয়মের অঙ্ক করছি, না মান দিয়ে দিচ্ছে, এখানে সূত্র, এই সূত্রে মিলে অঙ্ক করবেন, মিলাবেন, মিলান দেখি কারো কোনো সমস্যা হলে আমি আছি। তো চা খেয়ে নি, কেমন? হ্যাঁ হ্যাঁ, প্লাস 2 ইন্টু ডিবিপি মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে এখানে সিস্টোলিকে যা হবে 120 যোগ 2 ইন্টু হবে কত 80, ভাগ হইব 3 করেন। যে করছেন সে ই করেন, একটু হোল্ড করেন, আমি কি দেখবো। রুগীরে কিন্তু ইয়া প্রেশার বের করে দিতে হবে, অ্যার্টিরিয়াল মিন প্রেশার বের করে দিতে হবে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে
এ টু দিকে 96 আমরা লিখেছি 93.33 मैं तेरे तो मेरा কে কত পাইছেন বলেন? 93 into 33 173 সবাই কি রেজাল্টটা পাইছেন? আর আমরা হ্যাঁ এভাবে করলে হয়নি সেরকম ঐকিক নিয়মে প্রথমে কিসের কাজ করতে হয়? গুণের কাজ আগে করতে হয় না, প্রথমে গুণ ভাগের আগে করতে হয়, তারপরে যোগের কাজ, তারপরে ইয়ের কাজ না, তারপর ডিভাইড করলাম আমরা। আপনি যদি এখান থেকে অঙ্ক 340 120 40 হয় এখানে, হ্যাঁ 8 দুগুণে কত 16 160 40 200, অঙ্কটা ভুল আসবে। গুণের কাজ করে নিতে পারবে আর গুণের কাজ করতে হবে। এরপর ভাগের কাজ, এরপর যোগের কাজ, বিয়োগের কাজ, ভাগের কাজ।